বাস্তব এবং স্বপ্নের মধ্যে বিভাজন রেখাটি কে টেনে দেয়? আচ্ছা, যদি কখনো সেই বিভাজন রেখা মুছে যায়, তবে কি হতে পারে কখনো ভেবে দেখেছি আমরা? এমন নয় তো যে আমরা সবাই অপর কোনো মানুষের স্বপ্ন মাত্র, মাঝখানে একটি অদৃশ্য কাঁচ, ওপারের হাতছানি। কি ভাবছেন কেমন হবে ব্যাপারটা? তবে জানতে গেলে কান পাতুন লাইট হাউস অডিও স্টেশনে। আজকের গল্প স্বপ্নের ডালপালা। গল্প রচনায় প্রীতম, গল্প পাঠে সুতনু, অম্বুজা, প্রীতম, সায়ন, সৌভিক এবং আমি দেবকন্যা। এডিটিংয়ে আদিল, উপস্থাপনায় টিম লাইট হাউস অডিও স্টেশন। কান পাতুন আজকের গল্পে স্বপ্নের ডালপালা। বৃষ্টি ভেজা দীর্ঘ কালো পিচের রাস্তাটা এই নিঝুম রাতে চকচকে লম্বা সাপের মতো দেখাচ্ছে। দুধারের দোকানগুলোর শাটার বন্ধ, আকাশে একটাও তারা নেই। বৃষ্টি থেমে গেলেও বেশ জোরে জোরেই বাতাস বইছে, ঠান্ডা ভেজা বাতাস। দূর থেকে ভেসে আসছে একটা কুকুরের ডাক। সেটা শুনে পাগলের মতন দৌড়াতে থাকা মেয়েটি একটু থমকে দাঁড়ালো। মেয়েটির মুখ দেখে 20 বছরের বেশি বলে মনে হয় না, যদিও রাস্তার ধারে ল্যাম্পপোস্টের সামান্য আলোয় তার মুখ পরিষ্কার করে দেখা যাচ্ছে না। তবে যেটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে তার পরনে আছে একটা লম্বা ওভারকোট আর মাথায় আছে একটা কালো টুপি। সেই টুপি থেকে জল গড়িয়ে পড়ছে তার গোটা শরীর বেয়ে। বেশ হাঁপাচ্ছে মেয়েটি। কুকুরের ডাকটা এবার ধীরে ধীরে মিলিয়ে গেল দমকা বাতাসে। আবার ল্যাম্পপোস্টের সেই নিষ্প্রাণ ফ্যাকাশে আলোর সাথে মিশে থাকা নিস্তব্ধতা আছড়ে পড়ল কালো সরীসৃপ রাস্তার ওপর। বাবলি, বাবলি। আবার সেই ডাকটা শুনে চমকে উঠল মেয়েটি। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পেল না সে। বাবা, বাবা কোথায় তুমি? বাবা কোথায়? মেয়েটির তীক্ষ্ণ কান্না মেশানো চিৎকারের শব্দ দুধারের বন্ধ দোকানগুলোর শাটারে ধাক্কা খেয়ে তার কাছেই ফিরে আসতে লাগলো। বাবলি, বাবলি। অনেক দূর থেকে আবার ডাকটা ভেসে এলো। মেয়েটির মনে হলো ডাকটা উল্টো দিকের একটা গলির ভেতর থেকে বোধহয় আসছে। একটু ইতস্তত করে সে এক ছুটে সেই আধো অন্ধকার গলিতে ঢুকে পড়ল। না, কেউ কোথাও তো নেই। রাস্তা তো একেবারে শুনশান। তাহলে তার ডাকটা কোন দিক থেকে আসছে? সে তাও সেই গলির ভেতর দিয়ে সোজা দৌড়াতে শুরু করলো। গলির শেষ প্রান্তে পৌঁছে থামল সে। হু হু করে একটা দমকা বাতাস সাপের মতো তাকে ছোবল মেরে চলে গেল। বাবা! সে অস্ফুটে ডেকে উঠল। চারিদিকে তাকাতেই একটা ব্যাপার এবার লক্ষ্য করলো সে। ভ্রু দুটো কুঁচকে গেল তার। এ কি? কি হচ্ছে এসব? সব লেখাগুলো উল্টো দেখাচ্ছে কেন? আশেপাশের সব দোকানগুলোর ক্লেও সাইনবোর্ডে দোকানের যে নামগুলো লেখা আছে সেগুলো সব ডান দিক থেকে কেমন যেন বাদিকে সব উল্টো করে লেখা। ঠিক যেমন আয়নায় উল্টো করে লেখা ফুটে ওঠে তেমন। সে গোল করে ঘুরে ঘুরে সেগুলো দেখতে লাগলো, আর দেখতে দেখতে তার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল।
তার পায়ের নিচে একটা পুরনো খবরের কাগজের ছেঁড়া টুকরো পড়ে আছে। সেটার উপর নিচু হয়ে ঝুঁকে তাকাতেই দেখতে পেল সব শব্দ উল্টো করে লেখা। অসম্ভব! এটা কিভাবে হচ্ছে? কেন? এবার তার চোখ পড়ল তার ডান হাতের কবজিতে রিস্ট ওয়াচের দিকে। আশ্চর্য! আমি তো ঘড়ি বাঁ হাতে পড়েছিলাম, তাহলে ডান হাতে? আর এই ঘড়িতে সেকেন্ডের কাঁটা বাম থেকে ডান দিকে ঘুরছে কি করে? টাইমের ডিজিটগুলো বাম দিক থেকে ডান দিকে উল্টো করে লেখা, যেন এটা ঘড়ি নয়, ঘড়ির প্রতিফলন মাত্র। জোরে জোরে হাঁপাচ্ছে মেয়েটি। না, আর দাঁড়ালে চলবে না। না, দাঁড়ালে চলবে না, আর দাঁড়ালে সে চলবে না। আবার ছুটতে যাবে, এমন সময় আবার প্রতিধ্বনির মতো ভেসে এলো সেই পুরুষ কণ্ঠ। বাবলি, বাবলি। ডাকটা ডাকটা পিছন থেকে এলো। কে? কে ওখানে? কে? সে দেখতে পেল দূরে একেবারে রাস্তার শেষ মাথায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে, গায়ে হলদে শার্ট আর তার উপর একটা বোতাম খোলা খয়েরি জ্যাকেট। বাবা, বাবা! মেয়েটির মুখে ফুটে উঠল সূক্ষ্ম একটা হাসির রেখা। কাজলের ব্র্যাকেট থেকে তার গভীর দৃষ্টি ঠিকরে বেরিয়ে এলো এক অদ্ভুত আনন্দের জোয়ার। বাবা, বাবা! আসছি আমি। বাবা, দাঁড়াও! বাবা, যেও না! বাবা, দাঁড়াও! বাবা, দাঁড়াও! সুতো কাটা ঘুড়ির মতো লাট খেতে খেতে সেই আর্ত চিৎকার সেই নির্জন রাতের আকাশে কোথায় যেন ভেসে গেল। সে পাগলের মতো তার সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তিটির দিকে। ছুটতে ছুটতে একটা সময় মাঝপথেই কিছু একটার সাথে সজোরে ধাক্কা খেলো মেয়েটি। প্রবল ধাক্কায় ছিটকে পড়ল সে। বিস্ময়ের ঘোর তখন তার চোখে মুখে। এদিকে রাস্তা সম্পূর্ণ ফাঁকা, ওদিকে লোকটি দুহাত বাড়িয়ে তাকে আহ্বান করছে। মেয়েটি উঠে দাঁড়িয়ে আবার ছুটতে গিয়ে সেই জায়গাটিতেই বায়বীয় কিছুর সাথে আবারও ধাক্কা খেল। এবার সে বুঝতে পারল যেটার সাথে সে ধাক্কা খেলো সেটি একটি স্বচ্ছ কাঁচ। তার মাথা ঘুরতে লাগলো। কি হচ্ছে এসব আমার সাথে? কোথায় আমি? বাবা, তুমি কোথায়? কোথায় বাবা তুমি? বাবা! সে এত দূর থেকেও বুঝতে পারছে সেই লোকটি কি যেন বলে যাচ্ছে, কিন্তু কোনো শব্দই এসে পৌঁছাচ্ছে না তার কাছে। সে পাগলের মতো দুহাত দিয়ে আঘাত করতে লাগলো কাঁচের দেওয়ালে। শেষে মাথা ঘুরে লুটিয়ে পড়ল কালো পিচ রাস্তার ওপর। কাচের ওপর দূর ল্যাম্পপোস্টের ফ্যাকাশে আলোর সামান্য কিছু খণ্ডাংশ এসে পড়েছে। তাতে জ্বলজ্বল করছে কাচের গায়ে সেই মেয়েটির বাম হাতের একটা ছাপ। মেয়েটি জ্ঞান হারাবার আগে ঝাপসা চোখে একবার দেখল সেই লোকটি তার দিকে হাত বাড়িয়ে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। এভাবে কতক্ষণ বেহুশ হয়ে পড়েছিল মেয়েটি জানা নেই। হঠাৎ জ্ঞান আসতেই তার চোখের উপর ঝাঁঝালো একটা আলো এসে পড়ল। ভোরের রক্তিম আলো। চেতনা ফিরতেই লাফ দিয়ে উঠে বসল মেয়েটি। এ কি? আমি তো বিছানায়। তার মানে আমি তখন স্বপ্ন দেখছিলাম? আমি তো কোনো রাস্তায় নেই। তার নিজের বিছানায় শুয়ে পার করলো কি ভীষণ দুঃস্বপ্নের একটা রাত। সাদা পর্দার ফাঁক দিয়ে ঘরের মধ্যে হু হু করে ঢুকে পড়ছে শীতের সকালের নরম রোদ। এখনো হাঁপাচ্ছে সে, কপালে বিন্দু বিন্দু ঘাম। একটু ধাতস্থ হয়ে বেডসাইড টেবিল থেকে জলের বোতলটা তুলে নিয়ে তাতে চুমুক দিতে গিয়ে তার চোখ একদম আটকে গেল মুখোমুখি দেওয়ালের দিকে। ধীরে ধীরে জলের বোতলটা সরিয়ে রাখলো সে। এক দৃষ্টে সেদিকে তাকিয়েই বিছানা থেকে
নামল সে। ধীর পায়ে এগিয়ে গেল দেওয়ালটার দিকে। একটা ফটো ফ্রেমে বাঁধানো ছবি ঝুলে আছে দেওয়াল থেকে। হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে ফ্রেমে বাঁধানো সেই স্বপ্নে দেখা লোকটির ছবি। অর্ণব মুখার্জি, গায়ে হলদে শার্ট, তার উপর একটা বোতাম খোলা খয়েরি জ্যাকেট, আর সেই ফটো ফ্রেমের কাচের উপর জলজল করছে একটা ভেজা হাতের ছাপ। বাবলি বিস্ফারিত চোখে তাকিয়ে আছে ছবিটির দিকে। বলো সাথী। স্বাতীর ফোন কলের শব্দে আচমকা ঘুমটা ভাঙতেই উঠে ফোনটা রিসিভ করলো অর্ণব। হে কি, তোমার এখন ঘুম ভাঙল? আসছো কখন? এই তো রেডি হয়ে বেরোচ্ছি। হ্যাঁ, বেশি টাইম লাগবে না। বেশ, এসে কল করো। রাখছি। শোনো শোনো সাথী, মানে আজ আবার আবার কি? আজ আজ আবার আবার দেখেছো ওই স্বপ্নটা? অনব, অনব শোনো, just take it easy, okay? It's just a dream. এটা just একটা স্বপ্ন, অর্ণব। Take it easy. তাই যদি হবে তাহলে বারবার এই একই স্বপ্ন কেন দেখি আমি? কেন আমার ফটো একটা দেয়ালে টাঙানো থাকে? বলতে পারো, বলতে পারো সাথী, কেন সেই মেয়েটা এসে দাঁড়ায় আমার ফটোর সামনে বারবার? আর আর জানো সাথী, আমার সেই ছবি আমার এই বয়সেরও নয়, আরো প্রায় 20 বছর পরের 50 বছরের আমি। বিশ্বাস করতে পারো, আমি কম্পিউটারে নিজে দেখেছি ওই বয়সে আমি ওরকমই হব দেখতে। আর আমি মেয়েটাকেও তো চিনি না, শুধু তার গালে একটা তিল। অর্ণব, 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 রিল্যাক্স, রিল্যাক্স অর্ণব। আর কিছুদিনের মধ্যে আমরা বিয়ে করবো অর্ণব। Now stop talking all this nonsense. প্লিজ জলদি রেডি হয়ে চলে এসো, বসে কথা হবে, কেমন? বাই। ওকে। ফোনটা নামিয়ে রেখে মাথায় হাত দিয়ে বিছানাতেই বসে রইল অর্ণব। স্নান সেরে আয়নার সামনে এসে দাঁড়াতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল সে। এখানে তো সে একা থাকে, সাথীও তো কখনো আসেনি, বলা ভালো অনেক দিন আসেনি। তবে সে তো স্পষ্ট দেখতে পাচ্ছে আয়নার এক কোণে একটা কালো টিপ এঁটে আছে। সেই বিটি রোডের ধারের পালপাড়া ফাঁড়ি থেকে রাসবিহারী অ্যাভিনিউ, মাঝখানে একটা আস্ত শহর। বিজ্ঞাপনে ঢেকে থাকা, হোর্ডিংয়ে ঝুলে থাকা, সারি বাঁধা দোকানে সাজানো হাজার রকম কেনাবেচার একটা শহর। রাস্তার ধারে, ল্যাম্পপোস্টের নিচে, চায়ের দোকানে, শপিং মলের সিঁড়িতে, মেট্রোর গেটের মুখে কারোর অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এক বিহ্বল নির্বাক শহর। দেশপ্রিয় পার্কে একটা ফাঁকা বেঞ্চে বসে আছে অর্ণব বেশ কিছুক্ষণ। সাথী আসবে, আজও ডেকেছে একটা বিশেষ খবর দেবে বলে। ফোনেও বলা যেত হয়তো, না বলা যেত না। নীরবতাও তো ছুঁয়ে দেখতে হয়, নির্বাক চোখের সৈকতে কুড়িয়ে নিতে হয় কথার ঝিনুক। তাই সামান্য দুটো কথার জন্য কত পথ হেঁটে আসতে হয় এই শহরের রাস্তা দিয়ে। রাস্তা চিনিয়ে নিতে নিতে বিধাতা তখন হয়তো বসেন টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক নিয়ে। অর্ণবের নিজস্ব ব্ল্যাক হোলের ভেতর তখন পাতা থাকে একটা বেঞ্চি। সেখানে এসে পৌঁছায় সে পথ চিনে চিনে, কিন্তু কার জন্য মনে পড়ে না।
প্লেট টেকটনিক সময়ের ধাক্কায় কত টেথিস হারিয়ে যায়, মাথা তুলে কত হিমালয়, আবার ঋষি অগস্ত্যের ফেরার অপেক্ষায় আজও তো ঘাড় ঝুঁকিয়ে বসে আছে আরাবলি। কিন্তু কার আসার কথা মনে পড়ে না। মনে পড়ে শুধু সেই নিঃশব্দ বিগ ব্যাং, একটা সাইলেন্ট এক্সপ্লোশন, আর ছিটকে যাওয়া টুকরোগুলোর স্বাধীনতা ঘোষণা। তবু কোথায় স্বাধীন? নিজের কক্ষপথে তো নিজেই বন্দি, ঘুরতেই থাকে, অবিশ্রাম ঘুরতে থাকে। এমনই একটা টুকরো হলো সে, একটা গ্রহ, এমন একটা গ্রহ যেখানে জন্ম আছে, মৃত্যু আছে, দিন আছে, রাত আছে, সৃষ্টি আছে, ধ্বংস আছে, আর আছে অপেক্ষা। অর্ণব কিছু একটা লক্ষ্য করে মনে মনে বলে ওঠে, ওই তো কে যেন আসছে। হ্যাঁ হ্যাঁ, এই দিকে, আমারই দিকে। ও, সাথী। তার কানে তখন বেজে চলেছে গুলজার সাহেবের গান। वो करीब ही ना आए तो इंतजार क्या करते, खुद बने निशाना तो शिकार क्या करते, मर गए पर खुली रखी है आंखें, इससे ज्यादा किसी का इंतजार क्या करते, वो करीब न आए तो इंतजार क्या करते, खुद बने निशाना तो शिकार क्या करते। কতক্ষণ ওয়েট করছো? এই ধরো, আধ ঘন্টা হবে। বলছিলাম সামনে একটা ক্যাফে আছে, আম, একটু গিয়ে বসে কথা বলি। অ্যাজ ইউ উইশ। টাইগার ক্যাফে, হালকা আলোয় বেশ মনোরম বসার জায়গাটা। বাইরের সাজানো টেবিলে মুখোমুখি দুজনে বসলো। জিজ্ঞেস করলো অর্ণব, বলো কি নেবে? এনিথিং ইউ উইশ। তবে দুটো ক্যাফেচিনো বলি, আর সঙ্গে স্ন্যাক্স। শিওর, একদম। কিছুক্ষণের মধ্যে ক্যাফেচিনো এসে গেল। আজ সাথীর পরনে কালো চুড়িদার, কপালে ছোট কালো টিপ। এই সৌন্দর্যে নেশা জাগে না, একরকমের সুচিতা জাগে, সাবলিমিটি। এত কথা বলে তবু মুখের মধ্যে বুদ্ধ মঠের নীরবতা। অন্য প্রথম প্রশ্ন করল, কি হলো, এত চুপচাপ কেন? I'm pregnant. Arnab. I'm pregnant. সরাসরি অর্ণবের চোখের দিকে তাকিয়ে বলল সাথী। ইলেকট্রিক শকের মতো সাথীর কথাটা কাঁপিয়ে দিল অর্ণবকে। ও গড, কিভাবে হলো? কোনো উত্তর খুঁজে পেল না অর্ণব। কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, তাহলে তো ইমিডিয়েটলি বিয়ে করতে হবে আমাদের। না অর্ণব, সেটা এখন সম্ভব নয়। সামনেই একটা ফিল্মের শুট শুরু হবে, আর তুমি তো জানোই কতটা কাঠখড় পুড়িয়ে আমি এই চান্সটা পেয়েছি। তোমার তো কিছুই অজানা নয় অর্ণব। মানে, হোয়াট ডু ইউ মিন? একটু একটু প্র্যাকটিক্যাল হও অর্ণব, একটু একটু সেন্সিবলি ভাবো। I'm going to abort. I'm sorry. But আমার কাছে আর কোনো রাস্তা নেই অর্ণব। পাগল তুমি? তুমি একটা মেয়ে হয়ে? আমারও কষ্ট 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 আমারও হয় অর্ণব। বাচ্চাটা আমার পেটে,
তাতে আমার আর কিছু করার নেই। হ্যাঁ, আমাদের আরেকটু সতর্ক থাকা উচিত ছিল, তবু আমি তোমাকে তো কোনো দোষ দিচ্ছি না। ইট হ্যাপেন্স, ইটস ওকে। অর্ণবের কান অবধি কথাটা কোনোভাবেই পৌঁছতে পারছে না। শত শত বলতা তার মাথার চারধারে যেন ঘুরতে আরম্ভ করেছে। সন্ধে এসেছে ঘনিয়ে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, কনকনে ঠান্ডা উত্তরের বাতাস বইতে শুরু করেছে। অর্ণব কালীঘাট মেট্রোর দিকে হেঁটে চলেছে ফুটপাথ ধরে। বুকের ভেতরের পাথরটাকে ঠেলে নিয়ে চলেছে প্রমেথিউসের মতো। একটা সিগারেট ধরানোর জন্য দাঁড়ালো সে। এই সময়ই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছিল বৃষ্টি ভেজা থমথমে আকাশটার দিকে। হঠাৎই সেই ধোঁয়া ঢেকে ফেলল তার দৃষ্টি। চারিদিক ঝাপসা। সন্ধে 7টার গর্জন মুখর কলকাতা একেবারে নিস্পন্দ হয়ে গেল। বাস, ট্যাক্সি, শত শত জনমানুষ, দোকানগুলোর সামনে ক্রেতাদের ভিড়, সব নিমেষে উধাও, যেন ইতিহাসের সেই মৃত পম্পি নগরী। অর্ণব শুনতে পাচ্ছে দূর থেকে একটা মেয়ের ক্ষীণ শব্দ ভেসে আসছে। সিগারেটের কুণ্ডলিতে যে ধোঁয়া তৈরি হয়েছে তাতে করে চোখের উপর একটা মেঘ যেন তৈরি হয়েছে। সেই সাদা পর্দার ওপাশে অর্ণব অস্পষ্টভাবে দেখতে পেল একটা মেয়ে কালো পিচ রাস্তার ও প্রান্ত থেকে ছুটে আসতে আসতে হঠাৎ রাস্তার মাঝখানে তীরবিদ্ধ পাখির মতন ছিটকে পড়ল। অর্ণবের পা দুটো একটা তীব্র উত্তেজনায় রাস্তার ভেতর শিকড় গেঁড়ে আটকে রইল। এভাবে কতক্ষণ কেটে গেছে অর্ণবের জানা নেই। একটা সময় সাদা ধোঁয়া বৃষ্টির জলে ধুয়ে গেল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শহর আবার ভরে উঠল ট্যাক্সি, অটো, বাস, শত শত মানুষে। অথচ সে কোনো এক নিঃশব্দ বিগ ব্যাঙে খণ্ড খণ্ড হয়ে ছিটকে যেতে লাগলো এদিকে ওদিকে। রাতে ঘরে ফেরার মেট্রো রেল তাকে নিয়ে দুলতে দুলতে ছুটে চলল। তবু ওই মাঝ রাস্তায় পড়ে থাকা মেয়েটির কাছে পৌঁছাতে পারছে না সে। কোত্থেকে হঠাৎ একটা না লেখা কবিতার সদ্য জন্ম নেওয়া দুটো লাইন উড়ে এলো। যে মৃত্যু সুন্দর তাকে দাও চিলেকোটা ঘর, নিমগ্ন কাব্য হোক বিনষ্ট ভ্রূণের শহর। কবিতার দুটো লাইনের উপর দিয়ে মেট্রো রেলটি যেন ছুটে চলল গন্তব্য স্টেশনের দিকে। The metro rail has reached to the last destination station, Dum-Dum. Please vacate the coaches. Thank you. মেট্রো রেল তার অন্তিম গন্তব্য স্টেশন দমদমে পৌঁছে গেছে। দয়া করে গাড়ির কামরা খালি করে দিন, ধন্যবাদ। দমদমে মেট্রো থামতেই এক ঝটকায় ঘুমটা ভেঙে গেল সাথীর। বয়স 50-এর কাছাকাছি, কিন্তু এর মধ্যেই বার্ধক্যের ক্লান্তি এসে সারা শরীর তাকে জাপটে ধরেছে। তার উপর অর্ণবের মৃত্যুর 15 বছর পরও তার বারবার এভাবে স্বপ্নে ফিরে আসা, যেমন এখন। স্বপ্নটা এক ঝটকায় ভেঙে গেলেও দমদম স্টেশন থেকে তার বরাহনগরের ফ্ল্যাটে ফেরার পুরো পথটাই এক মায়াবী আচ্ছন্নতা তাকে ঘিরে রইল। একটা মেগা সিরিয়ালের শুটিং শেষ করে বাড়ি ফিরতে এরকমই রাত হয়ে যায় সাথীর। অটো থেকে বন হুগলির মোড়ে নেমে একটা গলি দিয়ে আনমনে হাঁটতে হাঁটতে ভাবল সাথী, কি পেলাম আমি, কি পেলাম জীবনে?
শুধু একাকিত্ব। রূপলি পর্দার হিরোইন, নাম, অর্থ, কি ভেবেছিলাম আর কি হলো। শেষ ওই মাসিমা কাকিমার রোলেই সেই মাটিতে থেমে গেল তাহলে সময়ের রথ। এজন্যই কি নিজের গর্ভে যাকে যাকে ধরেছিলাম আমার গর্ভে, আমার 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 সন্তানকেও পৃথিবীর আলো দেখতে দিলাম না? অর্ণব, সেদিন যখন তাকে ডেকে এনে নিজে মুখে বললাম আমি অ্যাভয়েড করতে চাই, কি অসম্ভব বিহ্বলতা নিয়ে তাকিয়েছিল আমার দিকে ছেলেটা। ভাবতে পারিনি সেটাই আমাদের শেষ দেখা। ভাবতে পারিনি 3 দিনের মাথায় খবর পাবো সে সেদিন বাড়ি ফেরার পথে বিটি রোডে উদ্ভ্রান্তের মতো দৌড়তে থাকে, আর উল্টো দিক থেকে আসা একটা মাল বোঝাই ট্রাক পরপর 3 দিন হাসপাতালে টানা কাটা পাখির মতো ছটফট করতে থাকে। অর্ণব, কেন এমন পাগলের মতো দৌড়লে তুমি অর্ণব? হাসপাতালে সেই শেষবার যখন জ্ঞান এলো, কতবার জিজ্ঞেস করেছি অর্ণব অর্ণব অর্ণব, তোমার কিচ্ছু হবে না, দেখো শোনো, ডাক্তার বলেছেন তুমি ঠিক হয়ে যাবে। অর্ণব, সাথী, ওই মেয়েটার কিছু হয়নি তো? কোন মেয়েটার কথা বলছো অর্ণব? কোন মেয়েটা? ওই মেয়েটা একটা কালো লম্বা ওভারকোট পরেছিল, মাথায় একটা টুপি। মেয়েটা দৌড়ে আসছিল আমার দিকে, কিন্তু কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় কিসে যেন ধাক্কা খেয়ে পড়ে গেল। মেয়েটা আমায় পাগলের মতো ডাকছিল, বলছিল বাবা বাবা। তুমি তুমি আবার আবার স্বপ্ন দেখছিলে? কোনো মেয়ে ছিল না ওখানে। আর শোনো, তোমার এই মাত্র 32 বছর বয়সে অমন অত বড় মেয়ে কি করে হবে অর্ণব? তুমি প্লিজ তুমি চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করো, একটু ঘুমাও, তুমি ঘুমাও। অর্ণব আমার সব কথাই শুনতো। আমার এই কথাটাও যথারীতি শুনল সে। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। ঘুমানোর আগে আমি তাকে জেগে উঠতে বলিনি। সেও আর কখনো জেগে উঠল না। একটা সময় ডক্টর মজুমদার বললেন, ম্যাডাম, এই কাগজটা অর্ণববাবুর বুক পকেটে ছিল, এ নিন, ধরুন। ভাঁজ করা কাগজটা সাথী খুলে দেখলো, তাতে লেখা আছে, সাথী, তুমি আমাদের সন্তানকে মেরো না প্লিজ, ওকে বাঁচতে দাও। ও ছেলে হলে ওকে ডাকবো বাবলু বলে, আর মেয়ে হলে ওকে ডাকবো বাবলি। অর্ণব জানতো না 3 দিন আগেই সাথী অ্যাবর্শন করিয়ে ফেলেছিল। ফ্ল্যাটের গেটটা সামনের ল্যাম্পপোস্টের নরম আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে রাস্তার শেষ মাথা থেকে। ছোট ছোট পায়ে হেঁটে চলেছে সাথী, কাছ থেকে 2টো কুকুর ডেকে চলেছে। কিছুক্ষণ ধরেই বিদ্যুৎ চমকাচ্ছিল, এখন প্রচণ্ড জোরে মেঘ ডেকে উঠল। থমকে দাঁড়ালো একবার সাথী।
সে পরিষ্কার শুনতে পেল তার হাঁটার শব্দের সঙ্গে সঙ্গে আরেকজন কারুর যেন হাঁটার শব্দ তার পিছন থেকেই ভেসে আসছে। সে থামতেই সেই শব্দটা থেমে গেল। একেবারে নিঃশব্দ চারিদিক। সাথী তড়িৎ গতিতে পেছনে ফিরল। না, কেউ নেই। রাস্তা একেবারে শুনশান। সাথীর মন কিন্তু বিভ্রান্ত হয়ে গেল। মনে মনে বলল, হয়তো আমারই শুনতে ভুল হয়েছে, অডিটরি হ্যালুসিনেশন। দাঁড়িয়ে লাভ নেই। এ কি, আবার সেই ভারী বুটের শব্দটা সাথীর পা ফেলার তালে তালে বেজে চলেছে। সেই বুটের একটা ভারী আওয়াজ। সাথী দ্রুত পা চালাতে আরম্ভ করলো। সেই বুটের শব্দটাও সাথে সাথে অনুসরণ করলো তাকে। আবার থমকে দাঁড়ালো সাথী। বেশ হাঁপাচ্ছে সে। তার নাকে এসে লাগলো একটা সিগারেটের উগ্র গন্ধ। এদিক ওদিক তাকিয়ে সে দেখল, না, কেউ নেই। এই সিগারেটের গন্ধটা তার কিন্তু ভীষণ চেনা। মাথাটা পাক খেয়ে উঠল তার। সামনেই তার ফ্ল্যাট ক্যাম্পাসের মেন গেটটা, অথচ তার মনে হলো যেন 1000 মাইল দূরে। সে টলতে টলতে এগিয়ে চলল। কোনো মতে ফ্ল্যাটে পৌঁছে ধড়াম করে দরজাটা বন্ধ করেই গায়ের শাড়ি ব্লাউজ সব ঘরের এদিক ওদিক ছুঁড়ে ফেলল সে। সম্পূর্ণ নগ্ন হয়ে দাঁড়ালো একটা আয়নার সামনে। 2 হাতে ঘষে ঘষে মুছে ফেলল লিপস্টিক। চোখের চারিদিকে লেপ্টে গেল কাজল। কপাল থেকে কালো গোল টিপটা তুলে এঁটে দিল আয়নার এক কোণে। স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে তার সম্পূর্ণ নগ্ন প্রতিবিম্বের সামনে। ধীরে ধীরে বাম হাতটা রাখলো তলপেটের উপর, আর ডান হাতের মুঠোয় শক্ত করে ধরে থাকা একটা কিচেন নাইফ ঝড়ের গতিতে সজোরে বুকের মধ্যে বসিয়ে দিল আয়নার ওই নগ্ন প্রতিবিম্বটার বুকে। সাথে সাথে তার প্রতিবিম্বটা সতীর দেহের মতো 52 টুকরো হয়ে ছড়িয়ে পড়ল মেঝের উপর। সাথী আছড়ে পড়ল বিছানার উপর। চোখ বুজে আসছে তার। তবু সে শুনতে পাচ্ছে একটা পুরুষ কণ্ঠ, সেই গলা যা তার ভীষণ চেনা। সেই কণ্ঠ যেন পড়ে চলেছে একটা কবিতা। এই সব ইতস্তত সময়ে লাশেরা তবু একটা ঘর চায়, যতক্ষণ না শনাক্ত হচ্ছে কতগুলো হাড়ের মাঝে খুব যত্নে ঘুমিয়ে থাকা একটা হৃদয়, শরীরময় জারজ ঔরস, সাভ্রষ্ট ভ্রূণ, সারা জীবনের নিবিষ্ট সঞ্চয়। ল্যাপটপটা খোলা পড়ে আছে টেবিলে। সেখানেই মাথা রেখে ঘুমিয়ে আছে বছর 20-র একটি ছেলে। তার নাম বাবলু। ল্যাপটপ স্ক্রিনে অডিও প্লেয়ারটায় তার রাতের লেখা কবিতার রেকর্ডিং অডিও কখন বেজে থেমে গেছে তার খেয়াল নেই। একটা দমকা বাতাস গায়ে এসে লাগতেই ঘুম ভাঙা চোখে মাথা তুলল সে। আবার আবার সেই স্বপ্নটা, একটা নগ্ন বছর 50-এর মহিলা পড়ে আছে আমার বিছানায়। সারা ঘরে ছড়িয়ে আছে আয়নার ভাঙা কাচের টুকরো। উফ! সে হাতড়ে হাতড়ে চোখের কালো চশমাটা খুঁজল। তারপর টেবিলের ওপরেই ওটা পেয়ে চোখে পড়ে নিল সে। হাত ঘড়িতে হাত দিয়ে দেখে নিল সময়, সকাল 6:20। সে স্টিকটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেল সোজা ছাদের দিকে। এখন সকাল। পাখির ডাক শুনতে পাচ্ছে সে, অথচ তার দু চোখে ভরে আছে অন্ধকার। এক অনন্ত রাত্রি। সেই রাত্রি স্থবির নয়। সেই রাতের আকাশ ভ্যান গগের স্টারি নাইটের মতোই ধাবমান, অস্থির, ঘূর্ণায়মান, এ ওয়াইল্ডিং স্কাই।
সেই রাত বৃষ্টিতে ভেজে, রোদ্দুরে পড়ে, ঝড়ে ওড়ে, পাখির গানে কানও পাতে। রাতে বৃষ্টি হয়েছে, আর তাই সামনের টবগুলো থেকে ভেসে আসছে একটা মাটির সোঁদা গন্ধ। বাবলু মনে মনে বলল, এই গন্ধই কি মায়ের জঠরে থাকে? হ্যাঁ, সেই গন্ধ, জঠর গন্ধ। দূর থেকে ভেসে আসছে রবীন্দ্রনাথের গান। আলো কই মা, আলো কই? আমি পৃথিবীর আলো দেখতে চাই মা, আলো দেখতে চাই। সে ছাদের কার্নিশের ধারে সূর্যের দিকে মুখ রেখে দাঁড়িয়ে আছে শৃঙ্খলিত করজোড়ে, যেমন করে শুয়ে থাকে একটি ভ্রূণ মাতৃজঠরে। পিছনে সিঁড়ি দিয়ে উঠে আসছে একটা ভারী বুটের শব্দ। ক্রমে সেই শব্দ তার পেছনে এসে দাঁড়ায়। গমগমে গলায় পেছন থেকে কেউ যেন ডাকলো, বাবলু। ফোনটা বেজে উঠতেই চমকে উঠল বাবলি। সে তখনও দাঁড়িয়ে ছিল সেই ফটো ফ্রেমটার মুখোমুখি। ফ্রেমের কাছে সেই হাতের ছাপটা তখনও স্পষ্টভাবেই ফুটে আছে। সে টেবিলে রাখা মোবাইল ফোনটার দিকে এগিয়ে গেল। সারা মেঝেতে ছড়িয়ে আছে রাতে ছেড়ে রাখা তারই শাড়ি, ব্লাউজ, সায়া। মোবাইলের কলটা রিসিভ করতেই উপাস থেকে ভেসে আসলো একটা কবিতা। এই সব ইতস্তত সময়ে লাশেরা তবু একটা ঘর চায়, যতক্ষণ না শনাক্ত হচ্ছে কতগুলো হাড়ের মাঝে খুব যত্নে ঘুমিয়ে থাকা একটা হৃদয়, শরীরময় জারজ ঔরস, সাভ্রষ্ট ভ্রূণ, সারা জীবনের নিবিষ্ট সঞ্চয়। একটা ভাঙাচোরা স্বপ্ন নিয়ে জেগে উঠল একটি বৃদ্ধা। বালিশের পাশে পড়ে আছে খোলা অবস্থায় উল্টে রাখা একটা কবিতার বই। কাব্যগ্রন্থের নাম স্বপ্নের ডালপালা।